নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর বিশেষ পর্বে আলোচনা করতে চলেছি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক কিংবদন্তি ব্যক্তিত্ব জ্যোতিরিন্দ্র বসু ওরফে জ্যোতি বসুর সম্পূর্ণ জীবন কাহিনী নিয়ে, যিনি একাধারে ছিলেন একজন আদর্শবাদী কমিউনিস্ট নেতা, দক্ষ প্রশাসক এবং বিতর্কিত রাজনীতিবিদ। 23 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে কাজ করা এই মানুষটি বাঙালির জীবনে ছেড়ে গেছেন এক অমোচনীয় ছাপ। তাঁর জীবনের উজ্জ্বল দিকগুলির পাশাপাশি থাকবে সেই সমস্ত বিতর্ক এবং সমালোচনার কথাও যা তাকে ঘিরে আবর্তিত হয়েছিল। 1914 সালের 8ই জুলাই কলকাতার হ্যারিসন রোড, বর্তমান মহাত্মা গান্ধী রোডের 43/1 নম্বর বাড়িতে জন্ম নেন জ্যোতিরিন্দ্র বসু ওরফে জ্যোতি বসু। তাঁর পিতা ডাক্তার নিশিকান্ত বসু ছিলেন একজন নামকরা হোমিওপ্যাথিক চিকিৎসক এবং মাতা হেমলতা দেবী ছিলেন গৃহিণী। পরিবারের সবাই তাকে গানা নামে ডাকত। 6 বছর বয়সে লরেটো স্কুলে ভর্তি হন, পরে সেন্ট জেভিয়ার স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক সম্পূর্ণ করার পর 1935 সালে লন্ডনে পাড়ি জমান আইন পড়তে। তিনি ইউনিভার্সিটি কলেজ লন্ডনে ভর্তি হন, কিন্তু লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের বিখ্যাত অধ্যাপক হ্যারন ল্যাস্কির বক্তৃতা শুনতেন তিনি নিয়মিত। ল্যাস্কির ফ্যাসিবাদ বিরোধী মতাদর্শ তরুণ জ্যোতির মনে গভীর প্রভাব ফেলে। এই লন্ডনে থাকাকালীন জ্যোতি বসুর রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। তিনি ইন্ডিয়া লীগ এবং ফেডারেশন অফ ইন্ডিয়ান স্টুডেন্টসের সক্রিয় সদস্য হয়ে ওঠেন। ভূপেশ গুপ্ত ও স্নেহাংশুকান্ত আচার্যের মতো ভবিষ্যৎ কমিউনিস্ট নেতাদের সাথে বন্ধুত্ব গড়ে তোলেন। 1938 সালে লন্ডন মজলিস নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম সম্পাদক নির্বাচিত হন। আর এই সংগঠনের প্রধান কাজ ছিল ভারতের স্বাধীনতার পক্ষে জনমত গঠন এবং ভারতীয় নেতাদের সংবর্ধনা দেয়া। এখানেই তিনি জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু এবং বিজয় লক্ষ্মী পণ্ডিতের সাথে পরিচিত হন। কমিউনিস্ট পার্টি অফ গ্রেট ব্রিটেনের সাথে যুক্ত হন এবং হ্যারি পলিট, রজনী পামদত্ত, বেন ব্রাডলির মতো নেতাদের সংস্পর্শে আসেন। মার্ক্সবাদী স্টাডি সার্কেলে নিয়মিত অংশগ্রহণ করতেন। 1940 সালের 26শে জানুয়ারি মিডল টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি নিয়ে দেশে ফেরেন। আর দেশে ফিরেই জ্যোতি বসু কমিউনিস্ট পার্টিতে যোগদানের সিদ্ধান্ত জানান। পরিবারের তীব্র বিরোধিতা সত্ত্বেও তিনি হাইকোর্টে উকিল হিসাবে নাম লেখালেও কখনো প্র্যাকটিস করেননি, কারণ তার লক্ষ্য ছিল পার্টির পুরো সময়ের কর্মী হওয়া। 20শে জানুয়ারি 1940 সালে বাসন্তী ঘোষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জ্যোতি বসু। 1941 সালে বেঙ্গল আসাম রেলওয়ে পার্টি সেক্রেটারি হিসাবে নিযুক্ত হন এবং শ্রমিক ইউনিয়ন গঠনের দায়িত্ব পান এবং 1943 সালের মধ্যে এই ইউনিয়নের সদস্য সংখ্যা 4000-এরও বেশি সংখ্যা ছাড়িয়ে যায়। ঢাকা, কলকাতা, কাঁচরাপাড়া, ময়মনসিংহ, রংপুর ও আসাম পর্যন্ত বিস্তৃত হয়। 1946 সালে রেলওয়ে ওয়ার্কার্স কনস্টিটিউয়েন্সি থেকে বেঙ্গল প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন। 1946 থেকে 1947 সালের উত্তাল সময়ে জ্যোতি বসু তেভাগ আন্দোলন, শ্রমিক ধর্মঘট, এমনকি সাম্প্রদায়িক দাঙ্গার সময়ও জনগণের পাশে দাঁড়ান। ব্রিটিশ সরকার যখন কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে, তখন তিনি ভূগর্ভস্থ কমিউনিস্ট নেতাদের আশ্রয় এবং যোগাযোগের ব্যবস্থা করতেন। 1950 থেকে 1960-এর দশকে বহুবার তিনি গ্রেপ্তার হন এবং কারাবাসও করেন। 1953 থেকে 1961 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রাদেশিক কমিটির সেক্রেটারি ছিলেন। 1951 সালে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং 1964 সালে পলিট ব্যুরোর সদস্য হিসাবে নির্বাচিত হন। 1964 সালে কমিউনিস্ট পার্টি বিভক্ত হলে তিনি সিপিআইএম এর পক্ষে চলে আসেন। 1967 সালে প্রথম যুক্তফ্রন্ট সরকারে এবং 1969 সালে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকারের উপমুখ্যমন্ত্রী হন তিনি। এই দুটি সরকার গঠন পশ্চিমবঙ্গের শ্রেণী এবং গণসংগ্রামে নতুন মাত্রা যোগ করে। যুক্তফ্রন্ট সরকার শ্রমিক এবং কৃষকদের সংগ্রামে পুলিশ ব্যবহার না করার নীতি গ্রহণ করে। 1970 সালে পাটনা রেলওয়ে স্টেশনে আনন্দমার্গীদের হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান জ্যোতি বসু। 1971 সালে কংগ্রেসের গুন্ডারা তাঁর গাড়ি এবং জনসভায় হামলা চালায়। 1971 সালের নির্বাচনে সিপিআইএম একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের সুযোগ না পেয়ে প্রেসিডেন্ট শাসন চাপানো হয়। 1977 সালে বামফ্রন্টের ঐতিহাসিক বিজয়ের পর জ্যোতি বসু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম নির্বাচিত হন। তার প্রথম এবং সবচেয়ে বড় সাফল্য ছিল অপারেশন বর্গা। 1978 সালে চালু হওয়া এই কর্মসূচির উদ্দেশ্য ছিল বর্গাদারদের বা শেয়ার ক্রপারদের অধিকার সুরক্ষিত করা। অপারেশন বর্গার মাধ্যমে 14 থেকে 15 লাখ বর্গাদারদের নাম সরকারি রেকর্ডে অন্তর্ভুক্ত করা হয়। এর ফলে জমিদারদের ইচ্ছামতো বর্গাদারদের জমি থেকে উচ্ছেদ করার ক্ষমতা হ্রাস পায়। বর্গাদাররা ফসলের 50% পর্যন্ত অংশীদার হওয়ার অধিকার পান। এই সংস্কারের ফলে 1979 থেকে 1993 সাল পর্যন্ত কৃষি উৎপাদন বৃদ্ধিতে 28% অবদান রাখে এবং পশ্চিমবঙ্গ খাদ্য আমদানিকারী রাজ্য থেকে রপ্তানিকারী রাজ্যে রূপান্তরিত হয়। 1977 থেকে 1980 সালের মধ্যে প্রায় 10 লাখ একর উদ্বৃত্ত জমি চিহ্নিত করে পুনর্গঠন করা হয়। এর ফলে গ্রামীণ ভূমিহীন পরিবারের সংখ্যা 35% কমে যায়। জ্যোতি বসুর সরকারের আরেকটি যুগান্তকারী পদক্ষেপ ছিল পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শক্তিশালী করা। 1978 সালের 4 জুন 14 বছর পর স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়। 15টি জেলা পরিষদ, 324টি পঞ্চায়েত সমিতি এবং 3282
42টি গ্রাম পঞ্চায়েতে 56,000 প্রতিনিধি নির্বাচিত হন। 1993 সাল নাগাদ এই সংখ্যা বৃদ্ধি পেয়ে 71,000-এরও বেশি সংখ্যা ছাড়িয়ে যায়। এই পঞ্চায়েত ব্যবস্থা প্রশাসনিক স্বচ্ছতা, সেচ ব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো ও রাজনৈতিক অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে উন্নত করে। পঞ্চায়েত প্রতিনিধিরা উদ্বৃত্ত জমি চিহ্নিতকরণ এবং বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্রাহ্মণ সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষা চালু করে এবং আদিবাসী শিক্ষার্থীদের বিনামূল্যে বৃত্তির ব্যবস্থা করে। গ্রামীণ এলাকায় হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। 1975 সালে সর্বনিম্ন থেকে 1990 সালে জাতীয় গড়ের চেয়ে বেশি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স অর্জন করে পশ্চিমবঙ্গ। জ্যোতি বসু শাসনামলের প্রথম বড় বিতর্ক ছিল 1979 সালের মরিচঝাপি ঘটনা। বাংলাদেশ থেকে আগত দলিত নমশূদ্র উদ্বাস্তুরা দন্তুকারণ্যে শিবির ছেড়ে পশ্চিমবঙ্গে পুনর্বাসনের দাবিতে সুন্দরবনের মরিচঝাপি দ্বীপে বসতি স্থাপন করেন। প্রায় 10 থেকে 15,000 পরিবার এখানে এসে স্বয়ং সম্পূর্ণ জীবনযাত্রা গড়ে তোলেন। সরকার এই দ্বীপটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে উদ্বাস্তুদের উচ্ছেদের সিদ্ধান্ত নেয়। 1979 সালের 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে জ্যোতি বসু মরিচঝাপির অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন। 30টি পুলিশি লঞ্চ দিয়ে দ্বীপটিকে ঘিরে ফেলা হয়। খাদ্য ও পানীয় জল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। 31শে জানুয়ারি পুলিশ গুলি চালালে নিরস্ত্র উদ্বাস্তুরা প্রতিরোধের চেষ্টা করেন। তার সাথে দূষিত পানি পান করতে বাধ্য হয়ে অনেকে অসুস্থ হয়ে মারা যান। কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ সত্ত্বেও সরকার জোরপূর্বক উচ্ছেদ চালায়। সরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা 2 থেকে 8 জন বলা হলেও সমালোচকদের মতে শত শত মানুষ মারা যান। কিন্তু জ্যোতি বসু তদন্তের দাবিকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেন। জ্যোতি বসুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড় ছিল 1996 সালের ঘটনা। লোকসভা নির্বাচনে কোনো দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না পেলে যুক্ত ফ্রন্ট গঠিত হয়। আর এই যুক্ত ফ্রন্টের নেতারা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন। কিন্তু সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পলিট ব্যুরো এবং কেন্দ্রীয় কমিটির 3/4 সদস্য এর বিরোধিতা করেন। প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি ও এস রামচন্দ্রন পিল্লাই ছিলেন বিরোধিতার নেতৃত্বে। তাঁদের যুক্তি ছিল মাত্র 32 জন এমপি নিয়ে 272 সংখ্যাগরিষ্ঠতার পার্লামেন্টে শক্তিশালী অবস্থান সম্ভব নয়। এদিকে হরকিষেণ সিং সুরজিৎ ও স্বয়ং জ্যোতি বসু এই সুযোগ গ্রহণের পক্ষে ছিলেন। 1997 সালের ডিসেম্বরে জ্যোতি বসু এই সিদ্ধান্তকে ঐতিহাসিক ভুল বলে আখ্যায়িত করেন। পরবর্তীকালে দেবেগৌড়া ও আই.কে. গুজরাল পর্যায়ক্রমে 1 বছর করে প্রধানমন্ত্রী হন। 2000-এর দশকে জ্যোতি বসুর সরকারের সবচেয়ে বড় বিতর্ক হয় শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণ নিয়ে। যদিও এই সময় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, কিন্তু দলের একজন প্রভাবশালী নেতা হিসাবে এই নীতিগুলিকে তিনি সমর্থন করেছিলেন। যেমন সিঙ্গুর প্রকল্প। টাটা মোটরসের ছোট গাড়ির কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করা হয়। অনেক কৃষক ও বর্গাদার জমি দিতে অনিচ্ছুক হলেও সরকার জোরপূর্বক জমি অধিগ্রহণ করেন। তাপসী মালিক নামের একজন তরুণী যিনি জমি অধিগ্রহণের বিরোধিতা করেছিলেন তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। সিবিআই তদন্তে সিপিআইএম এর নেতা শহীদ দত্তকে এই হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে চিহ্নিত করে। জ্যোতি বসু এই ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেন। তিনি বলেন টাটা প্রকল্প বন্ধ করার জন্য এটি একটি চক্রান্ত। এদিকে তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতার মুখে 2008 সালে টাটা প্রকল্প গুজরাটে স্থানান্তরিত করে। নন্দীগ্রাম ঘটনা। 2007 সালের 14 মার্চ নন্দীগ্রামে পুলিশের গুলিতে 14 জন স্থানীয় বাসিন্দা নিহত হন। শিল্প প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতা করায় এই ঘটনা ঘটে। এই প্রসঙ্গে জ্যোতি বসু বলেন, দেশব্যাপী নন্দীগ্রাম নিয়ে প্রতিক্রিয়া হয়েছে, কিন্তু আমি মনে করি আমরা এই মতভেদ দূর করতে পারবো এবং আমাদের রাজ্যে শিল্পায়নের প্রক্রিয়া চলতেই থাকবে। এই সবের মধ্যেও জ্যোতি বসু ছিলেন একজন অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তার সহকর্মী এবং প্রতিপক্ষ সবাই তার প্রজ্ঞা এবং দক্ষতার প্রশংসা করতেন। তিনি ছিলেন ভদ্র কিন্তু দৃঢ়, সরল জীবনযাপনকারী। তার সাথে রাজনৈতিকভাবে ছিলেন ভীষণ কূটকৌশলী। তার নেতৃত্বের বৈশিষ্ট্য ছিল স্পষ্ট দৃষ্টিভঙ্গি, কেন্দ্রীয় বিষয়গুলিতে মনোনিবেশ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তিনি সবসময় পরিষ্কার সাদা জামা ও ধুতি পরতেন, কিন্তু পরিস্থিতি অনুযায়ী পোশাকের ব্যতিক্রম করতেও দ্বিধাবোধ করতেন না। যেমন দার্জিলিং ও বিদেশে গেলে গরম কোট পরতেন। তৎকালীন পশ্চিমবঙ্গের মতো উগ্র রাজনৈতিক সহিংসতার রাজ্যে তিনি 23 বছর আপাতদৃষ্টিতে শান্তিপূর্ণভাবে শাসন করেছেন। যেখানে 1970-এর দশকে প্রতিদিন 50 থেকে 60টি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটত, তা তিনি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছিলেন। জ্যোতি বসুর শাসনামলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা নিয়ে মিশ্র মতামত রয়েছে। একদিকে কৃষি সংস্কার ও গ্রামীণ উন্নয়নে অভূতপূর্ণ সাফল্য, অন্যদিকে শিল্প উন্নয়নে পিছিয়ে পড়া। প্রাথমিকভাবে অর্থনৈতিক উদারীকরণের বিরোধিতা হলেও পরবর্তীকালে জ্যোতি বসু বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য বিদেশ সফর করেন। কিন্তু দলের কট্টরপন্থীদের সমালোচনার মুখে এই উদ্যোগ খুব একটা সফল হয়নি। জ্যোতি বসুর রাজনৈতিক উত্তরাধিকার বহুমুখী। অপারেশন বর্গা এখনও ভারতের অন্যান্য রাজ্যে ভূমি সংস্কারের মডেল হিসাবে বিবেচিত হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শক্তিশালী করে তিনি স্থানীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। কিন্তু শিল্পায়ন ও আধুনিকীকরণে ধীরগতি, মরিচঝাপি এবং নন্দীগ্রামের মতো ঘটনা তাঁর সুনামে কলঙ্ক লেপে দিয়েছে। 34 বছরের বামফ্রন্ট শাসনে যে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছিল তার নেতিবাচক দিক ছিল নতুন চিন্তাভাবনা ও নীতির অভাব। 1942 সালে প্রথম স্ত্রী বাসন্তী বসুর মৃত্যুর পর 1948 সালে কমল বসুর সাথে দ্বিতীয় বিবাহ করেন। 1952 সালে পুত্র চন্দন বসুর জন্ম হয়। 2000 সালে মুখ্যমন্ত্রী পদ থেকে অবসর নিলেও দলীয় রাজনীতিতে সক্রিয় থাকেন। 2004 সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপি
ইউপিএ সরকারের সাথে বাম দলগুলির জোট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। 2010 সালে 17 জানুয়ারি 95 বছর বয়সে মৃত্যুবরণ করেন জ্যোতি বসু। জ্যোতি বসুর জীবন ছিল আলো ও আঁধারে এক অনন্য সমাহার। একদিকে তিনি লাখো বর্গাদের জীবনে স্বস্তি এনেছিলেন, গ্রামীণ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারিত করেছিলেন, তার সাথে কৃষিক্ষেত্রে তাঁর সংস্কার ছিল যুগান্তকারী। কিন্তু অন্যদিকে তাঁর আমলে মরিচঝাপির নিরীহ উদ্বাস্তুদের উপর পুলিশি অত্যাচার, নন্দীগ্রামে ও সিঙ্গুরে কৃষকদের একাংশের উপর জোর জবরদস্তি, শিল্পায়নে ব্যর্থতা ও 1996 সালে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ হাতছাড়া করা, এসব তাঁর জীবনে এক প্রকার কালো অধ্যায়। তিনি ছিলেন একাধারে আদর্শবাদী ও বাস্তববাদী, কিন্তু কখনো কখনো দলীয় স্বার্থের কাছে জনস্বার্থকে বিসর্জন দিতে দ্বিধাবোধ করেননি। তাঁর 23 বছরের শাসন পশ্চিমবঙ্গে অভূতপূর্ণ স্থিতিশীলতা এনেছিল, কিন্তু একই সাথে রাজ্যটিকে শিল্পে ও বাণিজ্যে পিছিয়ে রেখেছিল, যদিও চেষ্টার দিক থেকে তিনি ত্রুটি রাখেননি। আজ তাঁর মৃত্যুর 1.5 দশক পরও বাঙালি জ্যোতি বসুকে মনে রাখে বিভিন্ন কারণে। কেউ শ্রদ্ধা করেন তার ভূমি সংস্কার এবং গ্রামীণ উন্নয়নের জন্য, কেউ সমালোচনা করেন তার কৃতিত্ববাদী শাসন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য। তিনি ছিলেন তাঁর যুগের একজন প্রভাবশালী নেতা, কিন্তু ইতিহাসের বিচারে তার কর্মের মূল্যায়ন হবে তার সাফল্য এবং ব্যর্থতার উভয়ের নিরিখে। ভালো মন্দ মিশিয়ে আজকের আলোচনা এখানেই শেষ। জ্যোতি বসুর জীবন থেকে আপনারা কি শিক্ষা নিলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এবং আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।